তো কি অবস্থা মামারা? আরে আমরা কাফা নেশনস কাপে যত জঘন্যই খেলি ভাই, থার্ড স্পট, মানে কি বলবো, খালিদ জামিলের ম্যাজিক আলাদা লেভেলে কাজ করছে। বল ওরাও, বল নিজের কাছে রাখার দরকার নেই। ইউ কিপ দ্য বল, উই উইল কিপ দ্য উইন ভাই, উই উইল কিপ দ্য ম্যাচ। মানে কি এটা কি হচ্ছে? ইন্ডিয়া এতগুলো ম্যাচ পর পর ড্র করলো, সেই তাজিকিস্তানের এগেনস্টে আমরা জিতেছিলাম, কিন্তু আলটিমেটলি এত বড় বড় টিম থাকা সত্ত্বেও সেকেন্ড লোয়েস্ট র্যাঙ্ক টিম ফিফা র্যাঙ্কিং এ থার্ড স্পট জিতে নিয়েছে ভাই। আজকের জয়টা তো অবিশ্বাস্য, মানে ড্রামাটিক একটা উইন। ওমানের এগেনস্টে 79th র্যাঙ্ক টিম ভাই। ফিফা ক্লাব, ফিফা নেশনস র্যাঙ্কিংয়ে যদি তুমি দেখো, সেখানে আমাদের 133। আমরা যে ড্র করেছি, ইভেন পেনাল্টি শুট আউটে ওদেরকে হারিয়েছি ভাই। আনবিলিভেবল, মানে দুটো যদি টিমের কম্প্যারিজন করো না, আকাশ পাতাল তফাৎ। ওম্যান খেলছে ভাই পুরো নিজের ফুল ফ্লেজেড ফার্স্ট ইলেভেন নিয়ে, আর আমরা তো ফার্স্ট ইলেভেন নিয়ে খেলছিও না। আমাদের ইন্ডিয়ান ফুটবলের অবস্থা আলাদা করে তোমাকে বলতে হবে না ভাই, সবাই জানে যে ইন্ডিয়াতে ফুটবল নিয়ে এই মুহূর্তে কি চলছে। তার ওপরে মেন টিমের প্লেয়ার নেই, আমরা প্রায় বলতে পারো ব্যাকআপ প্লেয়ার বা সেকেন্ড স্লট অফ প্লেয়ার নিয়ে খেলছি। সেক্ষেত্রেও আমরা একটা থার্ড স্পট বার করে ফেলেছি। আর এটা আমার মনে হয় প্লেয়ারদের বাড়তি আশ্বাস দেবে, প্লেয়ারদের বাড়তি কনফিডেন্স দেবে ভাই। এই জয়টা, এই টুর্নামেন্টটা কিন্তু ইন্ডিয়ার জন্য খুব দরকার ছিল, ইন্ডিয়ান ফুটবলের জন্য খুব দরকার ছিল। বিকজ উই আর গোয়িং থ্রু আ টাফ টাইম ভাই, যেখানে বাইরে হোক মাঠের ভেতরে হোক, দু জায়গাতেই কিন্তু ইন্ডিয়ার খুবই অবস্থা খারাপ ফুটবলিং দিক থেকে। আর সেখানে এরকম একটা পজিটিভ রেজাল্ট ওভারসিজ একটা টুর্নামেন্টে বড় বড় টিমের এগেনস্টে খেলে, সেটা অবশ্যই একটা বাড়তি মনোবল যোগাবে পুরো দলটাকে, পুরো ভারতীয় ফুটবলের কাঠামোটাকে। ম্যাচ নিয়ে তো কথা বলবো, পুরো টুর্নামেন্ট নিয়েই কথা বলবো। তার আগে কিন্তু অবশ্যই অ্যাপ্রিসিয়েট করতে চাই, অবশ্যই স্যালিউট করতে চাই ভাই প্রত্যেকটা ইন্ডিয়ান প্লেয়ার্সকে, খালিদ জামিলকে, যারা কিন্তু এই মাইন্ডসেটে আজকের ম্যাচটা খেলেছে। তুমি যতই ক্রিটিসাইজ করো এই টিমটার প্লেইং স্টাইল নিয়ে, খালিদ জামিলকে নিয়ে, কিন্তু একটা জিনিসে কখনো এই টিমটা কম্প্রোমাইজ করেনি, সেটা হচ্ছে অ্যাটিটিউড। সেটা হচ্ছে এই ব্যাচটার জন্য লড়াই করার সেই সেই ইচ্ছাটা, সেই ভাই ভেতর থেকে বেরোয় এগুলো। এই জার্সিটা যখন তুমি নিজের গায়ে পড়ো না, তখন তোমাকে কেউ আলাদা করে শিখিয়ে দেয় না যে এর মাহাত্ম্যটা কি, তুমি মাঠে কিভাবে দৌড়াচ্ছ, তোমার অ্যাপ্রোচ কীরকম গেমের প্রতি, সেইটা দেখায় যে তুমি কতটা আগ্রহী, তুমি কতটা ইচ্ছুক এই ম্যাচটা জেতার জন্য। আর এই টুর্নামেন্ট জুড়ে প্রতিটা প্লেয়ার কিন্তু সেই জিনিসটা দেখিয়েছে। হ্যাঁ, আমি জানি অনেকে অনেক কথা বলবে যে কি এমন পারফরমেন্স করেছে ইন্ডিয়া, পুরো টুর্নামেন্ট জুড়ে আমরা খালি ডিফেন্স করে গেছি, 10 জন মিলে বক্সের ভেতর বসেছিলাম, বাস কাউন্টার অ্যাটাকে খেলেছি। ইভেন আফগানিস্তানও আমাদের ডমিনেট করেছে ভাই। হ্যাঁ, এক একটা কথা 100% ট্রু, বাট তুমি সবসময় বল রেখে, পজিশন রেখে ম্যাচ জিতবে এমন কোনো কিন্তু কথা নেই। তুমি কাউন্টার অ্যাটাক ওয়াইজ ফুটবল খেলতে পারো, তোমার টিমের নেচারই হতে পারে কিন্তু একটা ডিফেন্সিভ ফুটবল খেলা। আমরা ওয়ার্ল্ড ফুটবলে কিন্তু অলরেডি দেখেছি ভাই যে এইরকম টিম আছে। অ্যাটলেটিকো মাদ্রিদের কথা বলো, ইন্টার মিলানের কথা বলো, এরা কিন্তু নিজের টিমকে অনেকটা ডিফেন্সিভলি অর্গানাইজ করে রাখে, মানে অপোনেন্ট টিমের এগেনস্টে লো ব্লকে বসে থাকে, পার্ক দ্য বাস করে দেয়। আর এই ট্যাকটিক্সগুলো যখন ইউরোপিয়ান ফুটবলে আমরা দেখি, তখন কিন্তু অ্যাপ্রিসিয়েট করি যে ডিয়েগো সিমিওনে কি অসাধারণ একটা ফরমেশন খেলেছে, যেখানে টিমটা এত স্ট্রং, এত সলিড পারফরমেন্স দিচ্ছে। ইন্টার মিলানের কথা যদি বলো, তারাও কিন্তু দুর্দান্ত ফুটবল খেলে যখন তারা ডিফেন্সিভলি গেমটাকে অ্যাপ্রোচ করে। বাট ইন্ডিয়ার ক্ষেত্রে কেন এটাকে ক্রিটিসিজমে নিয়ে যাওয়া হবে? হ্যাঁ, হয়তো এটা দৃষ্টিনন্দন ফুটবল নয়, প্রত্যেকটা মানুষ যারা ফুটবল দেখছে তাদের জন্য এটা খুব গ্রহণযোগ্য নয়, কিন্তু আমরা তো জিতছি ভাই। আমরা যদি এই ট্যাকটিক্সটা রেখে আমরা এগোতে পারি, আমরা বড় বড় টিমকে বিট করতে পারি, তাদের এগেনস্টে ড্র করতে পারি, সেটা তো আমাদের জন্যই লাভবান। আমাদের ওপেন প্লে থেকে গোল করতে প্রবলেম হয়, এই জিনিসটা কিন্তু সবার আগে বুঝতে হবে। কারণ হচ্ছে ভাই, আমাদের মিডফিল্ডে সেরকম বিল্ড আপের প্লেয়ার নেই, টেকনিক্যালি যারা খুবই সাউন্ড প্লেয়ার
এইরকম সেট অফ প্লেয়ারদের কিন্তু অভাব আছে। আরেকটা যদি কারণ দেখো, বেসিক্স। ইন্ডিয়ান প্লেয়াররা তুমি হামেশাই দেখে থাকবে যে রাইট পাসেস বা নিজেদের মধ্যে কম্বিনেশন করা, এগুলো খুব একটা করতে পারে না। আমরা সবসময় দেখি যে মিসপাস করে দেয়, অনেক সময় বল রেখে খুব ইজিলি বলটাকে গিভ আপ করে দেয়। তো এই প্রবলেমগুলো থেকে কিন্তু তুমি এই প্রবলেমগুলো যখন তোমার টিমের মধ্যে আছে, তখন কিন্তু তুমি কখনোই পজিশন বেসড ফুটবল খেলতে পারবে না। সেক্ষেত্রে তোমার টিম অনেক বেশি ওপেন আপ হবে, কাউন্টার অ্যাটাকে অপোনেন্ট টিম অনেক ইজিলি তোমার টিমের এগেনস্টে গোল দিয়ে দেবে। আর সেই জিনিসটা কিন্তু খালিদ জামিল বুঝতে পেরেছে। খালিদ জামিল জানে ভাই উইথ দ্য বল আমাদের এবিলিটি খুবই কম, আমরা অতটা সাউন্ড না, আমাদের কাছে টেকনিক্যালি অত ভালো প্লেয়ার আমাদের টিমে নেই। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা কাউন্টার অ্যাটাক করতে পারি। আমাদের প্লেয়ারদের কি আছে, স্পিড আছে। উড়ান্তা হোক, ছাংতে হোক, ওইদিকে জিতিন এমএস হোক, এই প্লেয়ারটা কিন্তু প্রচন্ড স্পিডি প্লেয়ার। বিক্রম প্রতাপের কথা যদি বলো, খালিদ জামিল যেটা চেষ্টা করেছে এদের পজিটিভ যে দিকগুলো আছে সেগুলোকে ইউজ করা। আর আমরা কেন পজিশন রেখে খেলবো যখন আমাদের এই জিনিসগুলো আমরা কাজে লাগাতে পারি। আর অবশ্যই উইদাউট দ্য পজিশন আমরা যদি দেখি, যেটাকে বলে উইদাউট দ্য বল, সেক্ষেত্রে কিন্তু টিমটা সলিড লেগেছে। বিশেষ করে তুমি তাজিকিস্তানের এগেনস্টে মনে করো, যেই ম্যাচটা আমরা ইরানের এগেনস্টে খেললাম তার ফার্স্ট হাফটা মনে করো, সেখানে কিন্তু ডিফেন্সিভলি টিমটা খুবই সলিড লেগেছে। থ্রু আউট দ্য টুর্নামেন্ট খুব এমন চান্সেস ক্রিয়েট হয়নি যেখান থেকে মনে হয়েছে বাহ আমরা তো একদম ওপেন আপ হয়ে গেলাম, অপোনেন্ট টিম আমাদের এক দুটো পাস একদম খুলে দিল। এই জিনিসটা কিন্তু খুবই কমবার হয়েছে, যেটা কিন্তু খুব একটা লোক আলোচনা করছে না। কারণ আবার এক কথা বলছি যে আমরা অ্যাপিলিং ফুটবল খেলি না, দৃষ্টিনন্দন এমন ফুটবল খেলি না, বাট যেটা খেলি সেটাতে যদি রেজাল্ট আসে তাতে আমার পার্সোনালি আপত্তি নেই। তো এই কারণে আমার মনে হয় খালিদ জামিলের যে অ্যাপ্রোচটা আছে সেটা আপাতত শর্ট আউট করছে কিছু জিনিসকে। খালিদ জামিল অবশ্যই ভাই একজন ইন্ডিয়ান কোচ, সে জানে এই প্লেয়ারদের কতটা ক্যাপেবিলিটি, তারা কি না কি করতে পারে। আর খালিদ জামিল অলওয়েজ ইজ এ ডিফেন্সিভ কোচ। জামশেদপুরেও দেখেছি ভাই, এর আগে যতগুলো টিমকেই ম্যানেজ করিয়েছে, ওর ডিফেন্সটাকে সেটেল করিয়ে অ্যাটাকে যেতে পছন্দ করে। তো আমার মনে হয় যে এই জায়গায় কোনো ভুল নেই খালিদ জামিলের, যে ও এরকম টিমটাকে সেট করেছে। আজকের ম্যাচের যদি কথা বলো, আজকের ম্যাচেও সেমই হয়েছে। প্রায় 3-4টে ম্যাচ আমরা যেগুলো খেলেছি একই প্যাটার্নের হয়েছে। অপোনেন্ট অনেকবার চেষ্টা করেছে অ্যাটাক করার, আমরা বেশিরভাগ ফুটবলটাই কাউন্টার অ্যাটাক বেসিস খেলেছি। কিন্তু আজকে যেটা এক্সেপশনাল হয়েছিল সেটা কিন্তু ওমানের একটা রেড কার্ড হয়ে যায়, যার ফলে কিন্তু আমাদের কাছে অপরচুনিটি থাকে ওদেরকে একটু ডিপ পেনিট্রেট করার, যেটা কিন্তু আমরা চেষ্টা করেছি। আবারও বলছি যে তোমার মিডফিল্ডে যদি ভালো প্লেয়ার না থাকে যারা উইথ দ্য বল খুবই স্ট্রং, সেছাড়া তুমি কিন্তু বল রাখতে পারবে না। তুমি খুবই ইজিলি বল লুজ করবে অপোনেন্টের হাফে। তো সেক্ষেত্রে এই আইডিয়াটা খুবই বাজে হবে যদি আমরা উইথ দ্য পজিশন থাকার চেষ্টা করি। ডিফেন্ডাররা একটু হাই আপ যদি নিজেদের পজিশন হোল্ড করে, আমরা ওপেন আপ কিন্তু আরও বেশি হব। তো যদি উইদাউট দ্য পজিশন আমরা থাকি, আমরা অপোনেন্টকে বেশি খেলার সুযোগ দিই, সেটাতে কোনো ভুল নেই। তবে যেটা হয় ভাই, উদান্তার একটা গোল আসে, ফার্স্টে ওমানের একটা প্লেয়ার গোল করে, আমার মনে হয় গুরপ্রীত ওরা সেভ করতে পারতো, বাট সামনে হয়তো ম্যান ছিল, ওই কারণে এটা সেভ হয়নি। 1-1 ড্রয়ের পর পুরোটা এক্সট্রা টাইমে যায়, এক্সট্রা টাইম থেকে পেনাল্টিতে যায়। পেনাল্টিতে আমরা একটা দুর্দান্ত জয় কিন্তু আজকে ছিনিয়ে নিই, যেখানে গুরপ্রীত সিং সান্ধু নিজের কামব্যাক ঘোষণা করে দিয়েছে ভাই। ওকে যেভাবে মানে তাড়ানো হয়েছিল, এক কথায় তাড়ানো হয়েছিল এই টিমটা থেকে, আর ও এই মুহূর্তে যেভাবে কামব্যাক করেছে, ইটস আ গ্রেট স্টোরি ভাই। আমি জানি গুরপ্রীত আমাদের লং টার্ম গোলকিপার না, অবশ্যই ওর হাতেও বেশি আর কেরিয়ার নেই ভাই, অনেকদিন ধরে কিপিং করছে, অনেকটা এজেড কিপার, বাট যা খেলছে এখনো অবধি তার জন্য কিন্তু সলিড লেগেছে গুরপ্রীতকে। এবার যদি বলি স্ট্যান্ড আউট পারফর্মার ভাই এই টুর্নামেন্টের, আমার কাছে আনোয়ার আলী ভাই, মানে ওই প্লেয়ারটা হয়তো ইন্ডিয়ার সব থেকে বেস্ট প্লেয়ার এই মুহূর্তে, এবং যদি বলতে চাও উইথ দ্য বল সব থেকে হয়তো বেস্ট ডিফেন্ডার ইভেন এই পুরো যদি তুমি ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের কথা বলো। কারণ এইরকম ডিফেন্ডার যে আমাদের টিমের হয়ে খেলে, আমাদের দেশের হয়ে খেলে, এটা আমরা খুবই ভাগ্যবান। পুরো ওয়ার্ল্ড খুঁজে নাও ভাই, বল প্লেয়িং ডিফেন্ডারের চাহিদা কিন্তু তুঙ্গে, মানে যা তা লেভেলের কিন্তু টাকা দিয়ে এখন এইসব প্লেয়ারদের কিনছে টিমরা। আর সেখানে আনোয়ার আলীর মতো প্লেয়ার আমাদের টিমে ফ্রি অফ কস্ট আমাদের দেশের হয়ে খেলছে। দ্যাটস
মানে এটা এটা যারা জানে ভাই, যারা বোঝে তারা জানে। আরেকজনের কথা বলবো যে আমার মধ্যে খুবই বাজে পারফর্ম করেছে ভাই এই পুরো সবকটা ম্যাচে, ইরফান ইয়াদওয়ার্ড ভাই। আর প্লেয়ারটা স্ট্রাইকারই না, প্রথম কথা ওকে খেলাচ্ছে খালিদ জামিল স্ট্রাইকারে, ও একজন একটু উইং ঘেঁষা প্লেয়ার ভাই, যে উইং থেকে মাঝখানে ঢুকতে পছন্দ করে, বাট ওকে একজন প্রপার নাম্বার 9 হিসেবে খেলানো হচ্ছে। বেশ কয়েকটা চান্সেস মিসও করেছে এই সিরিজে, এখান থেকে ইউজুয়ালি মিস করা উচিত নয় কোনো স্ট্রাইকারের। তো আমার মনে হয় যে ইরফান ইয়াদওয়ার্ডের একটু চিন্তা করা উচিত খালিদ জামিলের নিচে ভাই। আমাদের দেখো মোহাম্মদ সোহেল কি খেলছে আন্ডার 23 টিমের হয়ে, সেখানেও কিন্তু দুরন্ত পারফরমেন্স করছে ইন্ডিয়া। কাতারের এগেনস্টে আমরা ভাই আনলাকি ছিলাম প্রচণ্ড, যেখানে হেরে গেলাম, বাট এখনও আমাদের চান্স আছে কোয়ালিফাই করার ফর দ্য এশিয়ান কাপ। তো আমার মনে হয় সুয়েল আছে, ডেভিড আছে, ওইদিকে যদি তুমি অন্যদিকে দেখো ঈশান পণ্ডিত, অনেক প্লেয়ার্স আছে, সাহিল হরিজনের মতো প্লেয়ার আছে, যাদেরকে কিন্তু চান্স দেওয়া উচিত ওই স্ট্রাইকিং পজিশনটা। আই নো কি সুনীল ছেত্রী ইজ নট অ্যান অপশন ফর খালিদ জামিল, বাট তুমি যদি ইয়াংস্টারদেরও চান্স দিতে চাও সেক্ষেত্রে ইরফান ইয়াদওয়ার্ডের থেকে আমার মনে হয় বেটার অপশন এরা হবে। তো দেখা যাক কি হয়, এখনো ফিউচার তো জানি না। আপাতত এই ম্যাচগুলো দিয়ে একটা আশার আলো দেখা গেছে ইন্ডিয়ার যদি কথা বলো। আর নেক্সট আমাদের অক্টোবরে ম্যাচ আছে সিঙ্গাপুরের সাথে, যেখানে হোম অ্যাওয়ে দুটো ফরম্যাটেই হবে। এফসি এশিয়ান কাপে কোয়ালিফাই করার জন্য কিন্তু এই দুটো ফিক্সচার খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আমাদের। তোমরা জানো ভাই তোমাদের কেমন লাগলো ইন্ডিয়ার খেলা, তোমাদের মতামতই খালিদ জামিলকে নিয়ে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।